আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। প্রফেশনাল লাইফে একটা বড় রকমের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি এবং সেটার একটা ইম্প্যাক্ট কিন্তু ফুটবল ফ্ল্যাগেও পড়ছে। তবে সেটা যাই হোক, আমরা ক্লাব বিশ্বকাপের প্রথম কয়েকটা ম্যাচ দেখে ফেললাম এবং এগুলো নিয়ে যদি একটু সংক্ষেপে আলোচনা করি এবং টুর্নামেন্ট যত গভীরে যাবে তত বেশি আলোচনাটা বাড়ানো যেতে পারে। এত ম্যাচ কোনটা ছেড়ে কোনটা কভার করবে, এটা একটা সবসময় কন্টেন্ট ক্রিয়েটরের জন্য বড় রকমের চ্যালেঞ্জ। তবে ফুটবল ফ্ল্যাগে ছোট করে হলেও ইন্টার মায়ামির প্রথম ম্যাচটা সম্পর্কে একটু বলি। একেবারে গতানুগতিক একটা চিত্র আমরা দেখেছি, যেখানে ইন্টার মায়ামি খুব একটা বেশি সুবিধাজনক জায়গায় থেকেছে সেটা বলার সুযোগ নেই। তবে গোলকিপার হিসেবে উস্তারি রীতিমতো ইন্টার মায়ামিকে সেভ করেছেন, সেই জিনিসটা নিঃসন্দেহে বলা যায়। একটা তো পেনাল্টি সেভ করেছেন, প্রায় 8টার মতো সেভ তিনি কিন্তু দিয়েছেন। শুরু থেকে যে গতিশীল ফুটবল প্রতিপক্ষ প্লেয়াররা, আল আহলির প্লেয়াররা আসলে খেলেছে, সে জায়গা থেকে এখানে যে ইন্টার মায়ামি একটা পয়েন্ট পেয়েছে, এটাকে গোলকিপারের একটা অর্জন ধরে নিতে পারেন। না হলে যেভাবে মারাত্মক একটার পর একটা ভুল জঘন্য ডিফেন্সিংয়ের আরও একটা উদাহরণ দিয়ে টমাস অ্যাভিলিস করেছেন, অ্যাভিলিসের মতো একজন ফুটবলারকে কিভাবে আসলে ইন্টার মায়ামি পিক করলো সেটা আমার কাছে এখনও রহস্যজনক বলে মনে হয়। পুরো ডিফেন্স লাইনের অবস্থা একই রকম, প্রত্যেকবারই কিন্তু কাউন্টার অ্যাটাকে এই প্রতিপক্ষ দলটাই ইন্টার মায়ামির ডিফেন্সটাকে ভুগিয়েছে এবং এমন টাইপের ম্যাচে এই ডিফেন্সের অবস্থা দেখে লিওনেল মেসির দিকে তাকালে সত্যিকার অর্থে আফসোসই বাড়ে। কারণ দিন শেষে আপনার যদি ডিফেন্সটা ভালো না থাকে, আপনি অ্যাটাকে খুব একটা সুবিধা করতে পারবেন না। প্রতিপক্ষের 22 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার আশুর রীতিমতো চ্যাম্পিয়ন একজন ফুটবলার তাদের দলে, তিনি যদি বদলি হিসেবে মাত্র 14তম মিনিটের মধ্যেই না মাঠ ছাড়তে বাধ্য হতেন, তাহলে হয়তো স্কোর লাইনটা আরও অনেক ভয়ঙ্করভাবে ইন্টার মায়ামির বিপক্ষে যেতে পারত। সামনে ইন্টার মায়ামির যে ম্যাচগুলো রয়েছে পোর্তোর বিপক্ষে কিংবা পালমেরাসের বিপক্ষে, সেখানে ইন্টার মায়ামির খুব একটা বেশি চান্স দেখছে না। এর পরবর্তী একটা ম্যাচে যদি আমরা চলে যাই, বায়ার্ন মিউনিখ রীতিমতো 10-0 গোলে বিধ্বস্ত করেছে অকল্যান্ড সিটিকে এবং এটাই দিন শেষে ফিফা ওয়ার্ল্ড কাপের আসল ব্যাপার। এবং এখানে এসে মুসিয়ালা, ওলিসে এদের পারফরমেন্স সম্পর্কে নতুন করে কোনো কিছু বলার নেই। তবে যেটা আমার বলার আছে সেটা হচ্ছে, এটা দিন শেষে বিশ্বকাপের মতো, অর্থাৎ 32 দলের ফিফা ওয়ার্ল্ড কাপের মতো সিনারিও হবে না। কারণ বিশ্বকাপে এক একটা প্লেয়ার যখন এক একটা দেশের জার্সি পরে মাঠে নামেন, অন্যরকম একটা তাড়না তারা কিন্তু অনুভব করেন এবং সব মিলিয়ে যে প্রসেসটাতে তারা আসেন, সেখানে 32টা দলের মধ্যে অবশ্যই শক্তিশালী দল থাকে, তবে অন্তত মানসম্পন্ন প্রায় 25-26টা দল থাকে। কিছু কিছু ক্ষেত্রে 32টা দলকেও কিন্তু আপনি কিন্তু অন্তত মানের জায়গা থেকে একটা মিনিমাম লিমিটে রাখতে পারবেন। তবে এটা ক্লাব ওয়ার্ল্ড কাপে পাবেন না। ক্লাব ওয়ার্ল্ড কাপে আপনি বায়ার্ন মিউনিখের সাথে অকল্যান্ড সিটি এফসির মতো অখ্যাত একটা দলকে পাবেন এবং 10-0 গোলের রেজাল্টটা খুব একটা বেশি আমাকে অবাক করছে না। কারণ এখানে সিলেকশন প্রসেস এবং এক কনফেডারেশনের সাথে এক কনফেডারেশনের এত বড় রকমের পার্থক্য যে ক্লিয়ার কাটভাবে ক্লাব বিশ্বকাপ ওই ফিফা বিশ্বকাপের মূল বিশ্বকাপের সেই এক্সাইটমেন্টটা আমার কাছে মনে হয় না আনতে পারবে, অন্তত প্রতিদ্বন্দ্বিতার জায়গা থেকে, যেটা আসলে ফিফা প্রেসিডেন্ট অনেক প্ল্যান করেছেন বা করার চেষ্টা করছেন। সেটা আসলে কতটা কন্টেস্টফুল অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতাময় হবে সেটা নিয়ে ডাউটটা রেখে গেলাম। এখানে মুসিয়ালা, মুলার, ওলিসে, কোম্যানদের পারফরমেন্স সম্পর্কে এর বাইরে কোনো কিছু বলার নেই। তবে প্যারিস সেন্ট জার্মেই আরও একবার এই জিনিসটা কিন্তু প্রমাণ করেছে কেন তারা এখন চ্যাম্পিয়ন্স লিগ জয়ী একটা দল, কেন তারা এই টুর্নামেন্টেরও সবচেয়ে শক্তিশালী একটা দল হতে পারে এবং ক্লাব বিশ্বকাপ শেষ পর্যন্ত ক্লেম করতেই পারে। অ্যাথলেটিকো মাদ্রিদকে তারা রীতিমতো 4-0 গোলে উড়িয়ে দিয়েছে এবং খিচা কাভারেজখেলিয়া জোরে অ্যাসিস্ট করেছেন। ওসমান দেমবেলে স্টার্টিং লাইনআপে ছিলেন না, তার অনুপস্থিতিতে বাকিরা সে জিনিসটা বুঝতে দেননি। ফাবিয়ান রুইজ ভিতিনা বড় মতো মিডফিল্ডে দুর্দান্ত পারফরমেন্সের পাশাপাশি গোলও পেয়েছেন। বাকিরা কিন্তু তাদের জায়গা থেকে এগিয়ে এসেছেন। এই প্যারিস সেন্ট জার্মেইকে এই টুর্নামেন্টে এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক ফেভারিট একটা দল বলে মনে হয়। শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগে তারা ভালো খেলেছে এটার জন্য নয়, তাদের ওভারঅল অবস্থার জন্য। ফিফার এই ওয়ার্ল্ড কাপ সম্পর্কে বা ক্লাব ওয়ার্ল্ড কাপ সম্পর্কে আরও একটা জিনিস বলে যাই, দিন শেষে এটা আপনি যাই মনে করুন না কেন, দেখবেন আস্তে আস্তে ডিপার স্টেজে যখন যাবে, এটা আরও একটা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট ম্যাচগুলোর মতো সিচুয়েশানে চলে আসবে। তবে একটা চ্যাম্পিয়ন্স লিগ শেষ করার পরে আরও একটা এমন টাইপের আবহে আরও একবার বিগ টিমগুলোর এত ম্যাচ দেখতে আসলে ফুটবল ফ্যানেরা কীভাবে উপভোগ করবেন সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম। আপাতত গ্রুপ পর্বটা এভাবে চলুক, নকআউটে ফিক্সচারগুলো ফাইনাল হলে আরও কভার করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।